নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবন স্মৃতি গ্রন্থে তাঁর শৈশব অবস্থা থেকে এই গ্রন্থটি লিখবার সময়কাল পর্যন্ত জীবনের যে বিভিন্ন ঘটনাবলীর কথা লিখেছেন এবং সেই প্রসঙ্গে বিভিন্ন চরিত্র, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, সেগুলো আমরা প্রত্যহ অল্প অল্প করে পড়ছি। আজকে জনৈক প্রিয়বাবু সম্পর্কে তিনি কিছু লিখেছেন, খুবই সামান্য, সেটা আগে পড়ব, তারপর আমরা প্রভাত সঙ্গীত এই পর্বটিতে আসব। প্রথমে প্রিয়বাবু। এই সন্ধ্যা সঙ্গীত রচনার দ্বারাই আমি এমন একজন বন্ধু পাইয়াছিলাম যাহার উৎসাহ অনুকূল আলোকের মতো আমার কাব্য রচনার বিকাশ চেষ্টায় প্রাণ সঞ্চার করিয়া দিয়াছিল। তিনি শ্রীযুক্ত প্রিয়নাথ সেন। তৎপূর্বে ভগ্ন হৃদয় পড়িয়া তিনি আমার আশা ত্যাগ করিয়াছিলেন। সন্ধ্যা সঙ্গীতে তাহার মন জিতিয়া লইলাম। তাহার সঙ্গে যাহাদের পরিচয় আছে তাহারা জানেন সাহিত্যের সাত সমুদ্রের নাবিক তিনি। দেশি ও বিদেশি প্রায় সকল ভাষায়, সকল সাহিত্যের বড় রাস্তায় ও গলিতে তাহার সদা সর্বদা আনাগোনা। তাহার কাছে বসিলে ভাবরাজ্যের অনেক দূর দিগন্তের দৃশ্য একেবারে দেখিতে পাওয়া যায়। সেটা আমার পক্ষে ভারী কাজে লাগিয়াছিল। সাহিত্য সম্বন্ধে পুরা সাহসের সঙ্গে তিনি আলোচনা করিতে পারিতেন। তাহার ভালো লাগা মন্দ লাগা কেবলমাত্র ব্যক্তিগত রুচির কথা নহে। একদিকে বিশ্ব সাহিত্যের রসভাণ্ডারে প্রবেশ, অন্যদিকে নিজের শক্তির প্রতি নির্ভর ও বিশ্বাস। এই দুই বিষয়েই তাহার বন্ধুত্ব আমার যৌবনের আরম্ভকালেই যে কত উপকার করিয়াছে তাহা বলিয়া শেষ করা যায় না। তখনকার দিনে যত কবিতাই লিখিয়াছি সমস্তই তাহাকে শোনাইয়াছি এবং তাহার আনন্দের দ্বারাই আমার কবিতাগুলির অভিষেক হইয়াছে। এই সুযোগটি যদি না পাইতাম তবে সেই প্রথম বয়সের চাষাবাদে বর্ষা নামিত না এবং তাহার পরে কাব্যের ফসলে ফলন কতটা হইত তাহা বলা শক্ত। এরপর প্রভাত সঙ্গীত। গঙ্গার ধারে বসিয়া সন্ধ্যা সঙ্গীত ছাড়া কিছু কিছু গদ্যও লিখিতাম। সেও কোনো বাধা লেখা নহে, সেও একরকম যা খুশি তাই লেখা। ছেলেরা যেমন লীলাচ্ছলে পতঙ্গ ধরিয়া থাকে, এও সেই রকম। মনের রাজ্যে যখন বসন্ত আসে তখন ছোট ছোট স্বল্পায়ু রঙিন ভাবনা উড়িয়া উড়িয়া বেড়ায়। তাহাদিগকে কেহ লক্ষ্যও করে না। অবকাশের দিনে সেইগুলাকে ধরিয়া রাখিবার খেয়াল আসিয়াছিল। আসল কথা, তখন সেই একটা ঝোঁকের মুখে চলিয়াছিলাম। মন বুক ফুলাইয়া বলিতেছিল, আমার যাহা ইচ্ছা তাহাই লিখিব। কি লিখিব সে খেয়াল ছিল না, কিন্তু আমিও লিখিব এইমাত্র তাহার একটা উত্তেজনা। এই ছোট ছোট গদ্য লেখাগুলো একসময় বিবিধ প্রবন্ধ নামে গ্রন্থ আকারে বাহির হইয়াছে। প্রথম সংস্করণের শেষেই তাহাদিগকে সমাধি দেওয়া হইয়াছে। দ্বিতীয় সংস্করণে আর তাহাদিগকে নতুন জীবনের পাঠটা দেওয়া হয় নাই।
বোধ করি এই সময়েই বউ ঠাকুরানীর হাট নামে একটা বড় নোবেল লিখিতে শুরু করিয়াছিলাম। এই রূপে গঙ্গা তীরে কিছুকাল কাটিয়া গেলে জ্যোতিদাদা কিছুদিনের জন্য চৌরঙ্গী জাদুঘরের নিকট 10 নম্বর সদর স্ট্রিটে বাস করিতেন। আমি তাহার সঙ্গে ছিলাম। এখানেও একটু একটু করিয়া বউ ঠাকুরানীর হাট ও একটি একটি করিয়া সন্ধ্যা সঙ্গীত লিখিতেছি। এমন সময়ে আমার মধ্যে হঠাৎ একটা কি ওলট পালট হইয়া গেল। একদিন জোড়াসাঁকোর বাড়ির ছাদের উপর অপরাহ্নের শেষে বেড়াইতেছিলাম। দিবাবসানের ম্লানিমার উপরে সূর্যাস্তের আভাটি জড়িত হইয়া সেদিনকার আসন্ন সন্ধ্যা আমার কাছে বিশেষভাবে মনোহর হইয়া প্রকাশ পাইয়াছিল। পাশের বাড়ির দেওয়ালগুলা পর্যন্ত আমার কাছে সুন্দর হইয়া উঠিল। আমি মনে মনে ভাবিতে লাগিলাম, পরিচিত জগতের উপর হইতে এই যে তুচ্ছতার আবরণ একেবারে উঠিয়া গেল, এ কি কেবলমাত্র সায়াহ্নের আলোক সম্পাদের একটি জাদুমাত্র? কখনোই তাহা নহে। আমি বেশ দেখিতে পাইলাম, ইহার আসল কারণটি এই যে সন্ধ্যা আমারই মধ্যে আসিয়াছে, আমি ঢাকা পড়িয়াছি। দিনের আলোতে আমি যখন অত্যন্ত উগ্র হইয়াছিলাম, তখন যাহা কিছুকেই দেখিতে শুনিতেছিলাম সমস্তকে আমি জড়িত করিয়া আবৃত করিয়াছি। এখন সেই আমি সরিয়া আসিয়াছে বলিয়াই জগৎকে তাহার নিজের স্বরূপে দেখিতেছি। সে স্বরূপ কখনোই তুচ্ছ নহে, তাহা আনন্দময়, সুন্দর। তাহার পর আমি মাঝে মাঝে ইচ্ছাপূর্বক নিজেকে যেন সরাইয়া ফেলিয়া জগৎকে দর্শকের মতো দেখিতে চেষ্টা করিতাম। তখন মনটা খুশি হইয়া উঠিত। আমার মনে আছে, জগৎটাকে কেমন করিয়া দেখিলে যে ঠিক মতো দেখা যায় এবং সেই সঙ্গে নিজের ভার লাঘব হয়, সেই কথা একদিন বাড়ির কোনো আত্মীয়কে বুঝাইবার চেষ্টা করিয়াছিলাম। কিছুমাত্র কৃতকার্য হই নাই, তাহা জানি। এমন সময়ে আমার জীবনের একটা অভিজ্ঞতা লাভ করিলাম, তাহা আজ পর্যন্ত ভুলিতে পারি না। সদর স্ট্রিটের রাস্তাটা যেখানে গিয়া শেষ হইয়াছে, সেইখানে বোধ করি প্রি স্কুলের বাগানের গাছ দেখা যায়। একদিন সকালে বারান্দায় দাঁড়াইয়া আমি সেই দিকে চাহিলাম। তখন সেই গাছগুলির পল্লবান্তরাল হইতে সূর্যোদয় হইতেছিল। চাহিয়া থাকিতে থাকিতে হঠাৎ এক মুহূর্তের মধ্যে আমার চোখের উপর হইতে যেন একটা পর্দা সরিয়া গেল। দেখিলাম একটি অপরূপ মহিমায় বিশ্ব সংসার সমাচ্ছন্ন, আনন্দে এবং সৌন্দর্যে সর্বত্রই তরঙ্গিত। আমার হৃদয়ে স্তরে স্তরে যে একটা বিষাদের আচ্ছাদন ছিল, তাহা এক নিমেষেই ভেদ করিয়া আমার সমস্ত ভিতরটাতে বিশ্বের আলোক একেবারে বিচ্ছুরিত হইয়া পড়িল। সেই দিনই নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি নির্ঝরের মতোই যেন উৎসারিত হইয়া বহিয়া চলিল। লেখা শেষ হইয়া গেল, কিন্তু জগতের সেই আনন্দ রূপের উপর তখনও জবনিকা পড়িয়া গেল না। এমনি হইল আমার কাছে তখন কেহই এবং কিছুই অপ্রিয় রহিল না। সেই দিনই কিংবা তাহার পরের দিন একটা ঘটনা ঘটিল, তাহাতে আমি নিজেই আশ্চর্য বোধ করিলাম। একটি লোক ছিল, সে মাঝে মাঝে আমাকে এই প্রকারের প্রশ্ন জিজ্ঞাসা করিত, আচ্ছা মশাই, আপনি কি ঈশ্বরকে কখনো স্বচক্ষে দেখিয়াছেন? আমাকে স্বীকার করিতেই হইবে দেখি নাই। তখন সে বলিত, আমি দেখিয়াছি। যদি জিজ্ঞাসা করিতাম কিরূপ দেখিয়াছ, সে উত্তর করিত, চোখের সম্মুখে বীজ বীজ করিতে থাকেন।
এরূপ মানুষের সঙ্গে তত্ত্বালোচনায় কালযাপন সকল সময়ে প্রীতিকর হইতে পারে না। বিশেষত তখন আমি প্রায় লেখার ঝোঁকে থাকিতাম, কিন্তু লোকটা ভালো মানুষ ছিল বলিয়া তাহাকে বাধা দিতে পারিতাম না, সমস্ত সহিয়া যাইতাম। এইবার মধ্যাহ্নকালে সেই লোকটি যখন আসিল, তখন আমি সম্পূর্ণ আনন্দিত হইয়া তাহাকে বলিলাম, এসো এসো। সে যে নির্বোধ এবং অদ্ভুত রকমের ব্যক্তি, তাহার সেই বহির আবরণটি যেন খুলিয়া গেছে। আমি যাহাকে দেখিয়া খুশি হইলাম এবং অভ্যর্থনা করিয়া লইলাম, সে তাহার ভিতরকার লোক। আমার সঙ্গে তাহার অনৈক্য নাই, আত্মীয়তা আছে। যখন তাহাকে দেখিয়া আমার কোনো পীড়াবোধ হইল না, মনে হইল না যে আমার সময় নষ্ট হইবে, তখন আমার ভারী আনন্দ হইল। বোধ হইল এই আমার মিথ্যা জাল কাটিয়া গেল। এতদিন এই সম্বন্ধে নিজেকে বারবার যে কষ্ট দিয়াছি, তাহা অলীক এবং অনাবশ্যক। আমি বারান্দায় দাঁড়াইয়া থাকিতাম। রাস্তা দিয়ে মুটে মজুর যে কেহ চলিত, তাহাদের গতিভঙ্গি, শরীরের গঠন, তাহাদের মুখশ্রী আমার কাছে ভারী আশ্চর্য বলিয়া বোধ হইত। সকলেই যেন নিখিল সমুদ্রের উপর দিয়া তরঙ্গ লীলার মতো বহিয়া চলিয়াছে। শিশুকাল হইতে কেবল চোখ দিয়া দেখাই অভ্যস্ত হইয়া গিয়াছিল, আজ যেন একেবারে সমস্ত চৈতন্য দিয়া দেখিতে আরম্ভ করিলাম। রাস্তা দিয়া এক যুবক যখন আর এক যুবকের কাঁধে হাত দিয়া হাসিতে হাসিতে অবলীলাক্রমে চলিয়া যাইত, সেটাকে আমি সামান্য ঘটনা বলিয়া মনে করিতে পারিতাম না। বিশ্বজগতের অতল স্পর্শ গভীরতার মধ্যে যে অপুরাণ রসের উৎস চারিদিকে হাসির ঝর্ণা ছড়াইতেছে, সেইটাকে যেন দেখিতে পাইতাম। সামান্য কিছু কাজ করিবার সময়ে মানুষের অঙ্গে প্রত্যঙ্গে যে গতি বৈচিত্র্য প্রকাশিত হয়, তাহা আগে কখনো লক্ষ্য করিয়া দেখি নাই। এখন মুহূর্তে মুহূর্তে সমস্ত মানবদেহের চলনের সঙ্গীত আমাকে মুগ্ধ করিল। এ সমস্তকে আমি স্বতন্ত্র করিয়া দেখিতাম না, একটা সমষ্টিকে দেখিতাম। এই মুহূর্তেই পৃথিবীর সর্বত্রই নানা লোকালয়ে, নানা কাজে, নানা আবশ্যকে কোটি কোটি মানব চঞ্চল হইয়া উঠিতেছে। সেই ধরণীব্যাপী সমগ্র মানবের দেহ চাঞ্চল্যকে সুবৃহৎভাবে এক করিয়া দেখিয়া আমি একটি মহা সৌন্দর্য নৃত্যের আভাস পাইতাম। বন্ধুকে লইয়া বন্ধু হাসিতেছে, শিশুকে লইয়া মাতা লালন করিতেছে, একটা গরু আর একটা গরুর পাশে দাঁড়াইয়া তাহার গা চাটিতেছে। ইহাদের মধ্যে যে একটি অন্তহীন অপরিমেয়তা আছে, তাহাই আমার মনকে বিস্ময়ের আঘাতে যেন বেদনা দিতে লাগিল। এই সময় যে লিখিয়াছিলাম, হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি। ইহা কবি কল্পনার অত্যুক্তি নহে, বস্তুত যাহা অনুভব করিয়াছিলাম তাহা প্রকাশ করিবার শক্তি আমার ছিল না। কিছুকাল আমার এইরূপ আত্মহারা আনন্দের অবস্থা ছিল। এমন সময় জ্যোতিদাদারা স্থির করিলেন তাহারা দার্জিলিংয়ে যাইবেন। আমি ভাবিলাম, এ আমার হইল ভালো। সদর স্ট্রিটে শহরের ভিড়ের মধ্যে যাহা দেখিলাম, হিমালয়ের উদার শৈল শিখরে তাহাই আরো ভালো করিয়া গভীর করিয়া দেখিতে পাইব। অন্তত এই দৃষ্টিতে হিমালয় আপনাকে যেমন করিয়া প্রকাশ করে তাহা জানা যাইবে। কিন্তু সদর স্ট্রিটের সেই তুচ্ছ বাড়িটারই জিত হইল। হিমালয়ের উপরে চড়িয়া যখন তাকাইলাম, তখন হঠাৎ দেখি আর সেই দৃষ্টি নাই। বাহির হইতে আসল জিনিস কিছু পাইব, এইটে মনে করাই বোধ করি আমার অপরাধ হইয়াছিল।
নাগাধিরাজ যত বড়ই অভ্রভেদী হন না, তিনি কিছুই হাতে তুলিয়া দিতে পারেন না, অথচ যিনি দেনেওয়ালা, তিনি গলির মধ্যেই এক মুহূর্তে বিশ্ব সংসারকে দেখাইয়া দিতে পারেন। আমি দেওদারু বনে ঘুরিলাম, ঝর্ণার ধারে বসিলাম, তাহার জলে স্নান করিলাম, কাঞ্চনশৃঙ্গার মেঘমুক্ত মহিমার দিকে তাকাইয়া রহিলাম। কিন্তু যেখানে পাওয়া সুসাধ্য মনে করিয়াছিলাম, সেইখানেই কিছু খুঁজিয়া পাইলাম না। পরিচয় পাইয়াছি, কিন্তু আর দেখা পাই নাই। রত্ন দেখিতেছিলাম, হঠাৎ তাহা বন্ধ হইয়া এখন কৌটা দেখিতেছি। কিন্তু কৌটার উপরকার কারুকার্য যতই থাক, তাহাকে আর কেবল শূন্য কৌটা মাত্র বলিয়া ভ্রম করিবার আশঙ্কা রহিল না। প্রভাত সঙ্গীতের গান থামিয়া গেল। শুধু তার দূর প্রতিধ্বনি স্বরূপ প্রতিধ্বনি নামে একটি কবিতা দার্জিলিংয়ে লিখিয়াছিলাম, সেটা এমনি একটা অবদ্ধ ব্যাপার হইয়াছিল যে একদা দুই বন্ধু বাজি রাখিয়া তাহার অর্থ নির্ণয় করিবার ভার লইয়াছিল। হতাশ হইয়া তাহাদের মধ্যে একজন আমার কাছ হইতে গোপনে অর্থ বুঝিয়া লইবার জন্য আসিয়াছিল। আমার সহায়তায় সে বেচারা যে বাজি জিতিতে পারিয়াছিল, এমন আমার বোধ হয় না। ইহার মধ্যে সুখের বিষয় এই যে দুজনে কাহাকেও হারের টাকা দিতে হইল না। হায় রে, যেদিন পদ্মের উপরে এবং বর্ষার সরোবরের উপরে কবিতা লিখিয়াছিলাম, সেই অত্যন্ত পরিষ্কার রচনার দিন কত দূরে চলিয়া গিয়াছে। এই প্রভাত সঙ্গীতের পর্বটির বাকি অংশটুকু অন্য আরেকটি ভিডিওতে করতে হবে, কারণ একসঙ্গে এত বড় একটা অংশ পড়লে পড়ারও পক্ষেও কষ্টকর, অসুবিধাজনক হবে, আর আপনারা যারা শুনবেন তারাও আপনারা এতটা সময় একসঙ্গে দিতে পারবেন না। সেই জন্যে বাকি অংশটুকু নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসছি। নমস্কার।